এদিকে আজকের সবচেয়ে বড় খবর, মানসিক ভারসাম্য হারিয়েছেন ট্রাম্প, মার্কিন রাজনীতিবিদদের চাঞ্চল্যকর দাবি, এবার ইরানের পাশে মার্কিনিরা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতদিন শত্রুর ড্রয়িং রুমে ঢুকে শত্রুকে নিখুঁতভাবে মেরে আসতো ইসরায়েলের গোয়েন্দা ড্রোন। বিশ্ববাসী অবাক হয়ে বলতো, কিভাবে একটা ড্রোন এতটা নিখুঁতভাবে টার্গেটকে পাকড়াও করছে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে এমন শক্তিশালী আর কে আছে যারা এভাবে অদৃশ্য হয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইরান আজ সেই প্রশ্নটার উত্তর বুক ফুলিয়ে দিয়ে দিয়েছে। তেহরান দেখিয়ে দিচ্ছে তারাও কম যায় না। এদিকে ইরানের নাস্তানাবুদ দুধর্ষ মার্কিন কমান্ডোরা অপারেশন ঈগল ক্ল সহকর্মীর লাশ রেখে পালায়। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইরান, ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বলল ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিরতি নয়, এবার ধ্বংসাত্মক সব গোপন মারণাস্ত্র সামনে আনার চূড়ান্ত হুমকি দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে তেহরান জানিয়েছে, মার্কিন স্থলাক্রমণের জবাব দিতে প্রস্তুত তাদের হাজার হাজার কমান্ডো। নিজস্ব প্রযুক্তির আধুনিক অস্ত্র আর দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল নিয়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তাপ ছড়াচ্ছে ইরান। এদিকে ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের নারী পাইলটের গোপন নথিপত্র ব্যাটেল প্ল্যান তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতে হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত উপসাগরীয় দেশগুলো। মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে, কারণ আমিরাতেই প্রথম কোনো উপসাগরীয় দেশ যারা সরাসরি তেহরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিল। এদিকে সংকোচ নিরসনে সম্ভাব্য আলোচনা চুক্তিতে এবার বেশ কিছু শর্ত চাপিয়ে দিল আমিরাত। ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অত্যন্ত কটূক্তিপূর্ণ ও আক্রমণাত্মক হুমকির পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে অনেক রাজনীতিক তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আগুনে আরও ঘি ঢেলেছে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হবার গুঞ্জন। ঘটনা সত্য হলে অযোগ্য ঘোষণা হতে পারেন ট্রাম্প। এর আগে গত রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল্প প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। সাবেক কট্টর ট্রাম্প সমর্থক এবং বর্তমানে তার কড়া সমালোচক মার্জরি টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়ে গ্রিন আরও বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এমন কঠোর অবস্থান এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবেক এই রিপাবলিকান কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, এক দীর্ঘ পোস্টে লিখেছেন, আমি আপনাদের সবাইকে চিনি, তাকেও ট্রাম্প চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। মার্জরি টেলর গ্রিনের এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চ্যাক শুমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, শুভ ইস্টার যুক্তরাষ্ট্র। আপনারা যখন গির্জায় যাচ্ছেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে উৎসব পালন করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উন্মাদের মতো চিৎকার করছেন। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণকে বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানে যুদ্ধ শুরুর 1 মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। স্যান্ডার্স আরও জোর দিয়ে বলেন, কংগ্রেসকে এখনই ব্যবস্থা নিতে হবে, এই যুদ্ধ এখনই বন্ধ করুন। ডক্টর ক্রিস মার্ফিও প্রেসিডেন্টের এই আচরণকে পুরোপুরি উন্মাদনা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য হতাম, তবে এই ইস্টার সানডেতে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বসে 25তম সংশোধনী প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতাম। এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। মার্কিন সংবিধানের এই 25তম সংশোধনী কার্যকর করার অর্থ হল প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা। এটি সম্ভব হলে ভাইস প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। মুখে এখনো হাতি ঘোড়া মেরে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় তিনি মরিয়া, তবে বাস্তবতার কাছে সবকিছুই যেন মুখ থুবড়ে পড়ছে। একের পর এক আকাশযান হারাচ্ছে মার্কিন বাহিনী, তাই তো মনে পড়ছে ইতিহাস। ইরানের স্থল অভিযানের স্বপ্ন দেখা ট্রাম্পের সামনে আসছে সেই করুণ পরিণতির গল্প। 1980 সালের 24 এপ্রিল ইরানের জনশূন্য মরুভূমি ডেজার্ট 1 তখন এক নরক কুণ্ড। ধোঁয়া আর আগুনের লেলিহান শিখার মাঝে পড়ে আছে মার্কিন আভিজাত্যের চুরমার হওয়া অবশেষ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তখন দিশেহারা, যাদের পেছনে ফেলে আসা 8টি নিথর দেহগুলো যেন বিদ্রুপ করছিল খোদ হোয়াইট হাউসকে। ইরানের মার্কিন দূতাবাসে জিম্মি 52 জন নাগরিককে উদ্ধার করতে কার্টার প্রশাসন সাজিয়েছিল এক মহাপরিকল্পনা। নাম দেওয়া হয়েছিল অপারেশন ইগল ক্ল। প্রযুক্তিতে সেরা, প্রশিক্ষণে অপ্রতিদ্বন্দ্বী এমন এক বাহিনী নিয়ে কার্টারের বিশ্বাস ছিল তারা অতি সহজেই জিম্মিদের ছিনিয়ে আনবে। কিন্তু প্রকৃতি আর ভাগ্য যেন সেদিন অন্য কোনো চিত্রনাট্য লিখে রেখেছিল। অভিযানের শুরুতেই হানা দেয় ইরানের ভয়াবহ মরুঝড় হাবুব। বালুর ঝাপটায় আধুনিক হেলিকপ্টারগুলোর সেন্সর বিকল হয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে আভিজাত্য। 8টি হেলিকপ্টারের মধ্যে 3টি অকেজো হয়ে গেলে অভিযান বাতিলের সিদ্ধান্ত নেন কমান্ডাররা। কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি ছিল। পিছু হটার সময় একটি RH-53D হেলিকপ্টার জ্বালানি ভরার সময় সজোরে ধাক্কা মারে একটি C-130 পরিবহন বিমানকে। মুহূর্তেই আকাশচুম্বী আগুনের গোলা আছড়ে পড়ে মরুভূমিতে। সেই লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যান 8 জন মার্কিন সেনা। অথচ পরিস্থিতি এমন বেগতিক ছিল যে সহযোদ্ধাদের ভস্মীভূত দেহগুলো উদ্ধার করার সাহসটুকুও সেদিন দেখাতে পারেনি মার্কিন কমান্ডোরা। পলায়নরত সেনারা এতটাই আতঙ্কিত ছিল যে তারা 4টি অক্ষত হেলিকপ্টার আর অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা নথিপত্র সেখানেই ফেলে যায়। মরুভূমির তপ্ত বালুতে পড়ে রইল আমেরিকার গোপন সব নীল নকশা। এই একটি ভুলই কাল হয়ে দাঁড়ালো তেহরানে অবস্থানরত মার্কিন নেটওয়ার্কের জন্য। পরবর্তী এক সপ্তাহ ছিল CIA এর জন্য এক দুঃস্বপ্নের নাম। ফেলে আসা সেই নথিপত্র ঘেঁটে ইরানি বাহিনী পুরো তেহরান চষে বেড়ায়। একে একে গ্রেপ্তার করা হয় শতাধিক CIA এজেন্টকে, যাদের অনেককেই বরণ করতে হয় নির্মম মৃত্যু। আমেরিকার সাজানো গোয়েন্দা জাল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজও ইরানের বিমান বাহিনী সগৌরবে ব্যবহার করছে সেই ফেলে আসা 4টি RH-53D হেলিকপ্টার। আমেরিকার নিজের অস্ত্রই এখন আমেরিকার বিরুদ্ধে পাহারা দিচ্ছে পারস্য উপসাগর। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? এই লজ্জাজনক পরাজয় কার্টার প্রশাসনের কপালে কলঙ্ক তিলক এঁকে দেয়। পরাজয়ের গ্লানি মুছতে কার্টার দ্বিতীয় এক অভিযানের পরিকল্পনা করেছিলেন ঠিকই, কিন্তু আমেরিকার জনগণ তাকে আর সুযোগ দেয়নি। নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে হোয়াইট হাউসে আসেন রোনাল্ড রিগান। রিগানের শপথ নেওয়ার ঠিক কয়েক মিনিট পরেই 444 দিনের দীর্ঘ জিম্মি দশার অবসান ঘটিয়ে জিম্মিদের মুক্তি দেয় ইরান। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় চমক ছিল কানাডার ভূমিকা। হলিউড সিনেমা আর্গোর কল্যাণে বিশ্ব জেনেছে কিভাবে পর্দার আড়াল থেকে তারা কয়েকজন মার্কিনীকে উদ্ধার করেছিল। কিন্তু মূল অপারেশন ইগল ক্লয়ের ব্যর্থতা যেন আমেরিকার সামরিক সক্ষমতার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি, তার উপর এই বিপর্যয় মার্কিন প্রতিরক্ষাকে বিশ্ব দরবারে যেন অসহায় হিসেবে ফুটিয়ে তোলে। প্রযুক্তির অহংকার যে কেবল প্রকৃতির রুদ্ররূপ আর সঠিক পরিকল্পনার অভাবে ধুলোয় মিশে যেতে পারে, তার জীবন্ত উদাহরণ হয়ে রইল এই অভিযান। পরবর্তীতে এই ব্যর্থতা নিয়েই ডজন খানেক ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলে। কেউ বলেন এটি ছিল অভ্যন্তরীণ অন্তর্ঘাত, কেউ বা দায়ী করেন যান্ত্রিক ত্রুটিকে। কিন্তু সত্য এটাই যে ইরানের তপ্ত বালুকা রাশি সেদিন কোনো পরাশক্তির দম্ভ মানেনি। অপারেশন ইগল ক্ল কেবল একটি সামরিক ব্যর্থতা ছিল না, এটি ছিল এক বিশাল রাজনৈতিক বিপর্যয়। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বলল ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি 10 পয়েন্টের বিস্তারিত জবাব দিয়েছে। এতে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাতের স্থায়ী সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানের কাছে পাঠানো জবাবে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, অঞ্চলের সব ধরনের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইরানের প্রধান শর্তসমূহ: অঞ্চলের সব সংঘাতের স্থায়ী অবসান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপদ প্রোটোকল নিশ্চিত করা, ইরানের পুনর্গঠন ও যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান, আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান আরও শক্তিশালী গ্যারান্টি চেয়েছে, ভবিষ্যতে তাদের ওপর কোনো হামলা না করা এবং লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আজ মঙ্গলবার রাত 8টা পর্যন্ত চূড়ান্ত সময় দিয়েছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক হামলা চালানো হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা খুবই কম। দুই দেশের মধ্যে মূল ইস্যুতে ব্যবধান অনেক বড়। ট্রাম্প নিজেও ঘনিষ্ঠ মহলে বলেছেন, চুক্তি নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন, তবে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরেও উদ্বেগ বাড়ছে। রিপাবলিকান দলের কিছু সদস্য আশঙ্কা করছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে বৈশ্বিক তেলের বাজারে ধাক্কা লাগবে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন তা শুধু তিনিই জানেন। খুব শিগগিরই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এদিকে ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের নারী পাইলটের গোপন নথিপত্র ব্যাটল প্ল্যান তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত অপরাজেয় সামরিক শক্তির দম্ভ চূর্ণ করে ইরানের ইসলামী প্রজাতন্ত্র এক অভাবনীয় বিজয় ছিনিয়ে এনেছে। সম্প্রতি ইস্পাহানের মরু অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী C-130 সাপোর্ট এয়ারক্রাফট ভূপাতিত করার মাধ্যমে ইরান কেবল একটি বিমানই ধ্বংস করেনি, বরং ওয়াশিংটনকে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। পরাশক্তির পতন, মরুভূমিতে পুড়ছে মার্কিন গর্ব। ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারাজা এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ইস্পাহানের আকাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পরপরই তাদের বিশেষ ইউনিট সক্রিয় হয়ে ওঠে। মার্কিন এই বিমানটি ইরানের ভেতরে কোনো একটি গোপন রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছিল, কিন্তু ইরানি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীক্ষ্ণ নজর এড়ানো সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই বিমানটিকে আঘাত করা হয় এবং এটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়ে ইস্পাহানের তপ্ত বালিতে আছড়ে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সুপার পাওয়ার আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির C-130 বিমানটি এখন কেবলই পোড়া লোহার স্তূপ। নারী পাইলটের গোপনীয়তা ফাঁস, তেহরানের মরণ কামড়। এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল, বিমানটি ধ্বংস করার পর ইরান সেখান থেকে মার্কিন নারী পাইলটের অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত নথিপত্র, ব্যাটল প্ল্যান বা কমব্যাট স্ট্র্যাটেজি ও পরিচয়পত্র উদ্ধার করেছে। তেহরান কৌশলগতভাবে সেই সব তথ্য জনসমক্ষে এনেছে, যা আন্তর্জাতিক সামরিক মহলে পেন্টাগনের চরম ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। নারী পাইলটের পরিচয় ফাঁসের মাধ্যমে ইরান বিশ্বকে এই বার্তাই দিতে চেয়েছে যে মার্কিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ এখন তেহরানের হাতের মুঠোয়। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি একটি গোয়েন্দা ও তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের চূড়ান্ত প্রদর্শন। বিশ্লেষণ: কেন এই ঘটনা পেন্টাগনের জন্য অশনি সংকেত? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরান এখন আর কেবল প্রক্সি যুদ্ধের উপর নির্ভরশীল নয়, তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জন করেছে। C-130-এর মতো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এয়ারক্রাফট ধ্বংস হওয়া মানে হল ওই অঞ্চলে মার্কিন লজিস্টিক সাপোর্ট চেইন ভেঙে পড়া। এর পাশাপাশি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় 15 জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে তেহরান এখন যে কোনো সময় মার্কিন ড্রোন হাবগুলোতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এতদিন শত্রুর ড্রয়িং রুমে ঢুকে শত্রুকে নিখুঁতভাবে মেরে আসতো ইসরায়েলের গোয়েন্দা ড্রোন। বিশ্ববাসী অবাক হয়ে বলতো, কিভাবে একটা ড্রোন এতটা নিখুঁতভাবে টার্গেটকে পাকড়াও করছে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে এমন শক্তিশালী আর কে আছে যারা এভাবে অদৃশ্য হয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারে? ইরান আজ সেই প্রশ্নটার উত্তর বুক ফুলিয়ে দিয়ে দিয়েছে। তেহরান দেখিয়ে দিচ্ছে তারাও কম যায় না। সৌদি আরবের রাজধানী রিয়াদের অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক পাড়া, যেখানে কড়া পাহারায় থাকে মার্কিন দূতাবাস। সেই দূতাবাসের ভেতরে থাকা CIA অফিসে যখন ইরানের ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল, বিশ্লেষকরা বলছেন তখন কেবল একটি ভবন ধসেনি, ধসে পড়েছে দশকের পর দশক ধরে গড়ে তোলা মার্কিন গোয়েন্দা শ্রেষ্ঠত্বের দম্ভ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মার্কিন দূতাবাসের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা মার্কিন দূতাবাসে CIA দপ্তরে কিভাবে ড্রোন হামলা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী যদি দিনের বেলায় এই হামলা হতো তাহলে অনেক প্রাণহানি ঘটত। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, এই ঘটনাই প্রমাণ করে দিল যে আমেরিকানরা যেখানেই থাকুক না কেন, ইরান তাদের নাগাল পাবে। ওই রাতেই সৌদিতে মার্কিন কূটনীতিকদের বাসভবনে হামলার চেষ্টা করে ইরান। গোয়েন্দা তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ইরান এই হামলা চালিয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবে। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা জালকে একেবারে ছিন্নভিন্ন করে দেয়া। CIA এর এই অফিসটি ছিল মূলত পুরো মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলা গোপন ও প্রকাশ্য সামরিক অভিযানের স্নায়ুকেন্দ্র, যেখান থেকে ড্রোন হামলা বা গুপ্ত হত্যার ছক কষা হতো। ইরান ঠিক সেই কলিজায় আঘাত এনেছে। এই হামলায় মার্কিন নীতি নির্ধারকরা যে কতটা দিশেহারা তা হোয়াইট হাউসের জরুরি বৈঠকগুলো থেকেই স্পষ্ট হচ্ছে। ইরান বুঝিয়ে দিল তারা কেবল নিজেদের আকাশসীমাই রক্ষা করতে জানে না, বরং শত্রুর ডেরায় ঢুকে আঘাত করার ক্ষমতাও তাদের আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল সপ্তাহ খানেকের মধ্যে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তির অহংকার ছিল আকাশচুম্বী। কিন্তু যুদ্ধের বাস্তব চিত্র এখন ভিন্ন কথা বলছে। রিয়াদের এই সুরক্ষিত অঞ্চলে ইরানের হামলা প্রমাণ করেছে যে মার্কিন গোয়েন্দা নজরদারি এখন কতটা ঠুনকো। ওদিকে নিজেদের গর্বের F-15 যুদ্ধবিমান হারিয়ে এবং বিশেষ বাহিনীর কমান্ডোদের প্রাণ বাজি রেখে ক্রু উদ্ধারের করুণ দৃশ্য দেখে বিশ্বের সামনে মার্কিন দর্প এখন ধুলোয় মিশেছে। ইরান কেবল লড়ছে না, ইরান এখন মার্কিন মাতব্বরীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আনন্দবাজার পত্রিকা বলছে, তেহরান এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা যে কোনো উচ্চমাত্রার জ্যামিং ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। পেন্টাগন যেখানে দাবি করছিল তারা ইরানের আক্রমণাত্মক সক্ষমতা প্রায় শেষ করে দিয়েছে, সেখানে রিয়াদের প্রাণকেন্দ্রে এই হামলা সেই দাবিকে কেবল মিথ্যাই নয়, রীতিমতো হাস্যকর প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গত কয়েক দশকে এমন কৌশলগত বিপর্যয় ওয়াশিংটন আর দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একদিকে অভ্যন্তরীণ জনমতের চাপে কোণঠাসা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের গ্লানিতে অস্থির। তিনি এখন এতটাই দিশেহারা যে ইরানের বিরুদ্ধে এমন এক মারণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন, যা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
মার্কিন প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী প্রচলিত যুদ্ধের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে অপ্রচলিত এবং চরম বিধ্বংসী কোনো প্রযুক্তি ব্যবহারের গোপন প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের একাংশ মনে করছেন ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ বাংকার এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করতে হলে সাধারণ বোমা বা মিসাইল যথেষ্ট নয়। তারা এখন ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা মাইক্রোওয়েভ অস্ত্রের মতো বিধ্বংসী কিছু ব্যবহারের পরিকল্পনা করছে, যা নিমেষেই ইরানের পুরো ইলেকট্রনিক্স ব্যবস্থা পুড়িয়ে দেবে। তবে এই ধরনের মারণাস্ত্র ব্যবহারের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়ার পাশাপাশি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের এই জেদ এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও বিভাজন স্পষ্ট। ডেমোক্রেট নেতারা সতর্ক করে বলেছেন ট্রাম্পের এই সর্বাত্মক বিনাশের নীতি পুরো বিশ্বকে এক নিয়ন্ত্রণহীন অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। গত কয়েকদিনে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান যেভাবে মুখ থুবড়ে পড়ছে তা আধুনিক যুদ্ধ ইতিহাসে বিরল। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 365 জন। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এখন পর্যন্ত মোট 7টি সামরিক উড়োজাহাজ হারিয়ে ফেলেছে। শুধু আকাশ থেকে বিমান নামিয়ে ইরান ক্ষান্ত হয়নি, তারা মার্কিন প্রযুক্তির দুর্বলতাগুলোকেও বিশ্ব দরবারে উন্মোচিত করে দিয়েছে। বিশেষ করে তাদের বিমানগুলো যখন ভূপাতিত হচ্ছে তখন মার্কিন বাহিনীর নিখোঁজ ক্রুদের উদ্ধারের যে রুদ্ধশ্বাস অভিযান সম্পন্ন হয়েছে সেখানেও ফুটে উঠছে যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্ব। নিজেদের কমান্ডোদের জীবন বাঁচাতে এবং অত্যাধুনিক প্রযুক্তি যাতে শত্রুর হাতে না পড়ে সেই ভয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদেরই 2টি দামি উড়োজাহাজ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে হয়েছে। এই ধরনের ঘটনা মার্কিন সেনাবাহিনীর মনোবলকে যেমন দুর্বল করে দিচ্ছে, তেমনি মিত্র দেশগুলোর কাছেও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা তলানিতে নামিয়ে এনেছে। ইরানের এই অভাবনীয় শক্তির পেছনে কাজ করছে তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। মার্কিন হামলায় তাদের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনার বাইরের অংশ কিছু ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থা মাটির এতটাই গভীরে যে সেখানে পৌঁছানো মার্কিন ক্ষেপণাস্ত্রের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে যতবারই পেন্টাগন দাবি করছে যে তারা ইরানের সব শক্তি শেষ করে দিয়েছে, ততবারই ইরান আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে। রিয়াদে সিআইএ অফিসে হামলা কিংবা ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করে পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টি এসবই প্রমাণ করে যে তেহরান এখন যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো সম্মানজনক কোনো পথ খুঁজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। কিন্তু ইরানের শর্ত এখন অত্যন্ত পরিষ্কার, আগে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে হবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। যুদ্ধের এই 39তম দিনে এসে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। ইসরায়েলও এখন বুঝতে পারছে যে ইরানকে দমানো যতটা সহজ ভাবা হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন একের পর এক মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে লক্ষ্যস্থলে আঘাত হানছে, তখন সামরিক বিশেষজ্ঞদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে। তারা বলছেন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে বদলে গেছে। ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, উল্টো বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক মস্ত বড় মাথা ব্যথা হিসেবে আবির্ভূত হয়েছে। রিয়াদের হামলার পর মার্কিন নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবছেন তারা কি আসলেই ইরানকে পরাজিত করতে পারবে, নাকি এই যুদ্ধ কেবল তাদের অপরাজেয় ইমেজের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। ইরান কেবল নিজেদের রক্ষা করছে না, তারা মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র থেকেই মার্কিন আধিপত্যের চিরচেনা দর্প মুছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঙ্কার কিংবা নতুন মারণাস্ত্রের ভয় কোনো কিছুই যে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারছে না। যুদ্ধের চলমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানের শক্তিমত্তা এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তা বিশ্ব শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি কি হবে তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত যে ইরান এখন আর কেবল কোণঠাসা কোনো শক্তি নয়, তারা এখন যুদ্ধের ময়দানে পাল্টা আঘাত হানার এক দুর্ধর্ষ খেলোয়াড়। আবার কিন্তু অস্থিরতা শুরু হয়েছে, কারণ ট্রাম্প এবার কঠিন থেকে কঠিন আলটিমেটাম দিয়েছে এবং পরিষ্কারভাবে বলছে যে এবার যদি যুদ্ধবন্ধে আলোচনায় যদি শুরু না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু উড়াই দেবে, এবং সেভাবেই পরিকল্পনা করছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু ইরান আবার দৃঢ়তার সাথে এই আলটিমেটাম প্রত্যাখ্যান করছে এবং কোনো রকম তোয়াক্কা করছে না। খবরের প্রকাশ, ট্রাম্পের আলটিমেটাম তোয়াক্কা করছে না ইরান। ট্রাম্পের এই আলটিমেটামে এমনকি চীন এবং রাশিয়া পর্যন্ত তারাও উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা মনে করে যে ট্রাম্প যেই ধরনের মানুষ, এবং ট্রাম্প মুখে যা বলে ভেতরে বলে অন্যটা, ভেতরে যা থাকে মুখে বলে আরেকটা। সুতরাং ট্রাম্প হয়তো বেপরোয়াভাবে এমন ঘটনা ঘটাতেও পারে। এবং মার্কিন রাজনীতিকরা পর্যন্ত, সিনিয়র রাজনীতিক বার্নি স্যান্ডার্স বলছে যে ট্রাম্প হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন রোগী, এইভাবে তাকে আখ্যায়িত করছে। সুতরাং সবকিছুই সম্ভব ট্রাম্পের পক্ষে। বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে ইরান, ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তেল সমৃদ্ধ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। এটা এখন দাঁড়াইছে হরমুজ প্রণালী, কারণ হরমুজ প্রণালী গলা চেপে ধরছে ইরান তারা নিজেরা বাঁচার জন্য। এখন সেটা খুলতে পারছে না, না খোলার কারণে একেবারে পুরো বিশ্বের জ্বালানি যেই ব্যবস্থাপনাটা এরমলে হয়ে পড়ছে।
রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, তা না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হবে। তবে এই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই হুমকি অকার্যকর এবং এর ফলে পরিস্থিতি আরো বিপজ্জনক হবে। ইরানি কর্মকর্তারা পাল্টা সতর্ক করে বলেন, এমন চাপ অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এখন তারা বলছে যে মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নাকি চমক আছে, এমন ছক কাটছে যে কল্পনা করতে পারছে না যে কি ধরনের হামলা করতে পারে ইরান। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ হয়, সেটিকে কেন্দ্র করে এই সংঘাতের মূল সূত্রপাত। সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে। সংঘাতের পটভূমিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে এবং ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে হরমুজ প্রণালী খুলে না দিলে আরো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা অব্যাহত রাখছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তবে এটা নিশ্চিত যে ইরানের যে সামরিক শক্তি সেটা তো কুলানো যাবে না। ইরান হয়তো অন্য স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কিভাবে এই হুমকিটা মোকাবেলা করা যায়, এবং হরমুজ প্রণালী যদি খুলে না দেয় তাহলে কত ধরনের মানে হামলা হতে পারে এবং তার প্রেক্ষিতে ইরান কি করবে, ইরান নিশ্চয়ই সেই ব্যাপারে আলোচনা করছে। তবে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন গতকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে। কিভাবে আলোচনার টেবিলে নিয়ে আসা যায়, পাকিস্তানও জোরালো ভূমিকা নিয়েছে। ইরান বলেছে যে পাকিস্তানের প্রস্তাবকে তারা স্বাগত জানাচ্ছে, কিন্তু আলোচনার শর্তে তাদের 5টা যে দফা আছে তার মধ্যে মূল বিষয়টা হচ্ছে এই যুদ্ধবন্ধে স্থায়ী প্রস্তাব থাকতে হবে, অর্থাৎ স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাব না হলে এই আলোচনা অর্থহীন বলে ইরান বারবার দাবি করছে। দর্শক।